নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। আর আজ কম বেশি সন্ধে 7টায় আন্তর্জাতিক বিষয় নিয়ে দেখুন ইসরায়েল ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানে চীন এবং ফ্রান্সের যৌথ উদ্যোগ নিয়ে বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে গাজা সংকট সমাধানে চীন এবং ফ্রান্সের উদ্যোগ। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। আমরা দেখতে পাচ্ছি যে গাজা যুদ্ধের অবসান এবং ফিলিস্তিন সংকটের সমাধানে চীন এবং ফ্রান্স অভিন্ন অবস্থান নিয়েছে। এখন চীনের এই অবস্থানে তাদের নীতি, তাদের কৌশলের ধারাবাহিকতা থাকলেও ফ্রান্সের ক্ষেত্রে কিন্তু এটা একেবারেই ব্যতিক্রম বলা যায়। কারণ ফ্রান্স 7 অক্টোবরের পর ইসরায়েলের গাজা যুদ্ধে সরাসরি সমর্থন জানিয়েছে। আবার দেশটা একমাত্র পশ্চিমা স্থায়ী সদস্য যে কিনা নিরাপত্তা পরিষদের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন জানিয়েছে। ফ্রান্সের এই পরিবর্তনে কি কৌশলগত কোনো সংশ্লিষ্টতা রয়েছে? আর ফ্রান্স, চীন এই সংকটের সমাধানে কার্যকর কিছু কি করতে পারবে? প্রশ্ন। এটা ঠিক যে আমেরিকা যুক্তরাষ্ট্র না চাইলে ফিলিস্তিন সমস্যার কার্যকর সমাধান বেশ কঠিন। তবে ফ্রান্স শুধু পরাশক্তিই নয়, একই সাথে দেশটাকে ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা নেতা হিসাবে বিবেচনা করা হয়। দেশটার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউরোপের স্বতন্ত্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলারও প্রবক্তা। ফলে ফ্রান্সের যে কোনো অবস্থান মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া দেশটা মধ্যপ্রাচ্যের বর্তমান যে রাষ্ট্রিক বিভাজন তারও অন্যতম রূপকার। উপনিবেশ আমলে ফরাসি ভূমিকায় আফ্রিকায় ফ্রান্স বিরোধী তীব্র জনমত তৈরি হলেও ফ্রান্স পশ্চিমের মধ্যে একটা স্বতন্ত্র অবস্থান নেয়ার জন্য অনেক দিন ধরে কাজ করছে। পশ্চিমের 5 আইজ তথা ইংরেজি ভাষাভাষী আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডার সাথে এক ধরনের দূরত্ব নানা ইস্যুতেই দেখা গিয়েছে ফ্রান্সের। এখন জানতে হবে কি আছে চীন এবং ফ্রান্স যৌথ বিবৃতিতে, যা কিছুদিন আগে দিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাম্প্রতিক চীন সফরকালে শি জিনপিং এর সাথে দেয়া যৌথ বিবৃতি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে। গ্লোবাল টাইমসের মতে বর্তমান ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের অবসান এবং ভবিষ্যতের ফিলিস্তিন ইসরায়েল শান্তি প্রক্রিয়ার পরিকল্পনার জন্য যৌথ বিবৃতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে এর রয়েছে সুদূর প্রসারী কৌশলগত তাৎপর্য। এটা যেমন সময় উপযোগী, তেমনি বিষয়বস্তুতে এটা ব্যাপক এবং এর দিক নির্দেশনাও একেবারে পরিষ্কার। যৌথ বিবৃতিতে ফিলিস্তিন এবং ইসরায়েল সংঘাতের বর্তমান পর্বে উভয় পক্ষের সাধারণ অবস্থান, ফিলিস্তিন ইস্যু, ইরানের পারমাণবিক ইস্যু, লোহিত সাগর সংকট এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য জরুরি ইস্যু অন্তর্ভুক্ত রয়েছে। ফিলিস্তিন ইসরায়েল বর্তমান সংঘাতে যুদ্ধবিরতি কার্যকর এবং বৈরিতা বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে অবিরাম আহ্বান জানানো হচ্ছে। এই ক্ষেত্রে চীন ফ্রান্সের যৌথ বিবৃতি শুধু ইসরায়েল এবং ফিলিস্তিন ইস্যুতে দুই দেশের ঐক্যমতকেই প্রতিফলিত করে না, বরং বিশ্ব শান্তি এবং ন্যায় বিচারের বিষয়েও স্পষ্ট অবস্থানের প্রতিনিধিত্ব করে। বিবৃতিতে ফিলিস্তিন ইসরায়েল ইস্যু সম্পর্কে দুই রাষ্ট্রপ্রধান দুই রাষ্ট্র সমাধান দৃঢ়ভাবে বাস্তবায়নের জন্য একটা নিষ্পত্তিমূলক এবং অপরিবর্তনীয় রাজনৈতিক প্রক্রিয়ার পুনঃপ্রবর্তনের আহ্বান জানিয়েছেন। তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েলের বসতি নির্মাণের নিন্দা করেছেন। সেই সাথে গাজা উপত্যকা জুড়ে দ্রুত, নিরাপদ, টেকসই এবং বাধাহীন মানবিক সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় সব করিডোর এবং ক্রসিং পয়েন্টগুলো কার্যকরভাবে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। ইরানের পারমাণবিক ইস্যু এবং লোহিত সাগরের সংকটের বিষয়ে চীন আর ফ্রান্স উভয়ই একটা রাজনৈতিক এবং কূটনৈতিক সমাধানের বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। একই সাথে লোহিত সাগর এবং এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষার গুরুত্বের ওপর জোর দিয়েছে। ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে চীন এবং ফ্রান্সের যৌথ বিবৃতি ইঙ্গিত দেয় যে দুই দেশ সেই
বহিরাগত শক্তির বিরোধিতা করে, যা বিরোধ বাড়িয়ে দেয়। অর্থাৎ যে বহিরাগত শক্তি বিরোধ বাড়িয়ে দেয় এবং একটা বিশেষ পক্ষ নিয়ে বিরোধ দীর্ঘায়িত করে উভয় দেশই আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান করার পক্ষে। চীন এবং ফ্রান্স। মধ্যপ্রাচ্য ইস্যুটা জটিল এবং কুটিল, যার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যমত্য গঠন এবং বর্তমান আঞ্চলিক উত্তেজনা কমানো প্রয়োজন। এই ক্ষেত্রে চীন এবং ফ্রান্সের রাষ্ট্রপ্রধানদের যৌথ বিবৃতি উল্লেখযোগ্য গুরুত্ব বহন করে। এটা মধ্যপ্রাচ্যে শান্তির বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যমত্য প্রকাশ করে। চীন ফ্রান্স যৌথ বিবৃতি ফিলিস্তিন ইসরায়েল শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করে গ্লোবাল টাইমস। অন্যদিকে গার্ডিয়ানের বিশ্লেষণ অনুসারে বেইজিং তার কূটনৈতিক চিহ্ন তৈরি করার সর্বশেষ প্রচেষ্টায় রাফা আক্রমণের বিরুদ্ধে ইসরায়েলকে আহ্বান জানাতে ফ্রান্সের সাথে যোগ দিয়েছে। চীন ইউরোপীয় সমন্বয়ের বিরল মুহূর্ত এমন এক সময় এসেছে যখন বেইজিং এমন একটা অঞ্চলে তার কূটনৈতিক চিহ্ন তৈরি করার সর্বশেষ প্রচেষ্টা চালাচ্ছে যেখানে তার গভীর অর্থনৈতিক স্বার্থ রয়েছে। বেইজিংয়ের প্রাথমিক উদ্যোগ হলো দুটো প্রধান ফিলিস্তিনি উপদল ধর্মনিরপেক্ষ ফাতা এবং ইসলামপন্থী হামাসের মধ্যে পুনর্মিলনের চেষ্টা করা। গত সপ্তাহে দুটো গ্রুপের মধ্যে আলোচনার আয়োজন করা হয়েছিল। যে শর্তেই যুদ্ধ শেষ হোক না কেন, চীন গাজা এবং পশ্চিম তীরের প্রশাসনের জন্য একটা সুসংহত পরিকল্পনার পূর্ব শর্ত হিসাবে ফিলিস্তিনি ঐক্যকে দেখে থাকে। হামাসের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের প্রধান মুসা আবু মারজুক এক সাক্ষাৎকারে বলেছেন যে তিনি আশা করছেন ফাতা এবং হামাস শিগগিরই দ্বিতীয় দফা আলোচনার জন্য বেইজিংয়ে ফিরে আসবে। তিনি বলেছেন যে হামাস চায় চীন, রাশিয়া এবং তুরস্ক হামাস আর ইসরায়েলের মধ্যে যে কোনো শান্তি চুক্তির সহ গ্যারান্টার হিসাবে কাজ করুক। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের অক্ষমতা বা অনিচ্ছার প্রতি হামাসের অবিশ্বাসেরই সংকেত। চীন তার পদক্ষেপকে সৌদি আরব এবং ইরানের মধ্যে 9 বছরের কূটনৈতিক বিচ্ছিন্নতার অবসানে গত বছর যে ভূমিকা পালন করেছিল তার স্বাভাবিক সম্প্রসারণ হিসেবে দেখছে। সিনিয়র ফিলিস্তিনি নেতারা বেইজিংয়ে গত সপ্তাহের যে আলোচনায় অংশ নিয়েছিলেন তাতে মারজুক ছাড়াও হামাস দলে ছিলেন খলিল আল হাইয়া এবং হোসাম বারদান। অন্যদিকে ফাতার কেন্দ্রীয় কমিটির 2 সদস্য আজম আল আহমেদ এবং সামির আল রিফাই ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতিনিধিত্ব করেছিলেন। অংশত চীনা অর্থনীতিতে সংঘর্ষের প্রভাবের কারণে গাজা সংঘাত মধ্যপ্রাচ্যে চীনের ফিলিস্তিনপন্থী দৃষ্টিভঙ্গিকে কঠোর হওয়ার দিকে পরিচালিত করেছে। 7ই অক্টোবর হামাসের হামলার এক সপ্তাহের মধ্যেই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের বোমা বর্ষণের বর্ণনা দিয়েছেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে একটা ফোন কলে চীনা প্রতিপক্ষ গাজায় হামলা আত্মরক্ষার সুযোগের মাত্রার বাইরে চলে গিয়েছে বলে এমন পদক্ষেপ হিসাবে উল্লেখ করেছে। মধ্যপ্রাচ্যে চীনকে অনুসরণকারী বিশেষজ্ঞরা বলছেন যে মহাশক্তি প্রতিযোগিতার জন্য একটা প্রধান ক্ষেত্র হওয়া উচিত কিনা অথবা উপসাগরীয় দেশগুলোর সাথে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে চীনের ভূমিকা পালন করা উচিত কিনা তা নিয়ে পণ্ডিতদের মধ্যে এখন বিতর্ক চলছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের জন অল্টারম্যান বলেছেন চীন মধ্যপ্রাচ্যেই থাকবে। দেশটা 1993 সাল থেকে তেলের প্রায় অর্ধেক মধ্যপ্রাচ্য থেকে কেনে, যার অর্থ চীন এমন একটা অঞ্চলের ওপর নির্ভরশীল হয়ে উঠেছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য অব্যাহত রেখেছে। এই প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। খুব গুরুত্বপূর্ণ মন্তব্য তিনি করেছেন। তিনি বলেছিলেন গত 20 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে লড়াই করছে কিন্তু জিতছে না। আর চীন জিতেছে কিন্তু মধ্যপ্রাচ্যে তারা লড়াই করছে না। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আরও বলেছেন যে মধ্যপ্রাচ্যে চীনের বড় সাফল্য হলো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এটা মধ্যপ্রাচ্যের রাষ্ট্রের পর রাষ্ট্রকে রাজি করায় যে বেইজিং বিশ্বের সর্ববৃহৎ উদীয়মান শক্তির ভূকৌশলগত হিসাব নিকাশের ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে পারে। অন্যদিকে নিংজিয়া ইউনিভার্সিটির চায়না আরব রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর নিউ সিনচুন বলেছেন
উপসাগরীয় রাষ্ট্রগুলো এখন তাদের তেল নির্ভরতা থেকে নিজেদের মুক্ত করা, মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরতা থেকে মুক্ত করা এবং উদীয়মান দেশ, উদীয়মান শিল্প এবং উদীয়মান বাজারকে আলিঙ্গন করার ইচ্ছা থেকে চীনে ব্যাপকভাবে বিনিয়োগ করছে। 3 মাসেরও কম সময় আগে ফরাসি সরকার হামাসের বিরুদ্ধে আইএসআইএস এর মতো জোট গঠনের আহ্বান জানিয়েছিল, আর এখন সেই ফ্রান্স কিনা বলছে যে গাজার ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ইসরায়েলের হাতে নেই, ইসরায়েলের নেই এই অধিকার। 24 অক্টোবর ফ্রান্সের প্রাথমিক বিবৃতিতে ইসরায়েলের প্রতি সম্পূর্ণ সমর্থন দেখায়, আর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনার সর্বশেষ বিবৃতিতে গাজায় ইসরায়েলের পদক্ষেপের তীব্র সমালোচনা করেন। চিন্তা করুন, প্রথম ধারণাটা হলো যে গাজা উপত্যকায় 3 মাসেরও বেশি সময় ধরে নির্বিচার ইসরায়েলি গণহত্যা ফ্রান্সের জন্য একটা নৈতিক অবস্থান গড়ে তোলার জন্য যথেষ্ট ছিল। এরপর প্যারিস যুদ্ধবিরতির দাবি জানায়। তবে এটা দুটো কারণে হওয়ার কথা নয়। প্রথমত, ফরাসি বৈদেশিক নীতিতে নৈতিকতা খুব কমই একটা সমস্যা, যা একচেটিয়াভাবে অর্থনৈতিক স্বার্থ, আঞ্চলিক জোট এবং ভূ রাজনৈতিক হিসাব নিকাশের ওপর ভিত্তি করে চালিত হয়। দ্বিতীয়ত, প্যারিস অবশ্যই গাজায় ইসরায়েলি গণহত্যার মাত্রা সম্পর্কে জানতো, মানে আগে থেকেই জানতো। ইসরায়েল গাজায় যুদ্ধ ঘোষণার পরপরই হাজার হাজার ফিলিস্তিনি নিহত এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছিল। যুদ্ধে ইসরায়েল যে বেশিরভাগই নিরীহ বেসামরিকদের লক্ষ্যবস্তু করেছে তা স্পষ্ট হওয়ার পরেও ইসরায়েলের প্রতি ফ্রান্সের সমর্থন বাধাহীনভাবে অব্যাহত ছিল। 24 অক্টোবর ইমানুয়েল ম্যাক্রো ইসরায়েল সফর করেন। তার ইসরায়েলি প্রতিপক্ষ আইজ্যাক হারজোগকে তখন বলেন যে তিনি ইসরায়েলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন এবং গাজা উপত্যকায় তেল আবিবের বোমাবর্ষণের জন্য ফ্রান্সের পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দেন। তিনি আরও এগিয়ে গিয়ে বলেছিলেন যে হামাসের বিরুদ্ধে 2014 সালে আইএসআইএস এর বিরুদ্ধে গঠিত আন্তর্জাতিক জোটের মতো একটা আন্তর্জাতিক জোটের প্রয়োজন রয়েছে। এর অর্থ হলো আঞ্চলিক উত্তেজনা কমাতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীতে ইমানুয়েল ম্যাক্রো বিশ্বনেতা হিসেবে উপস্থিত হয়ে পশ্চিমা আফ্রিকা এবং সাহেল অঞ্চলে ফ্রান্সের ভূ রাজনৈতিক ক্ষতিপূরণের আশায় ঠিক বিপরীত কাজটা করতে চেয়েছিলেন। এরপর গত 5 জানুয়ারি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী কলোনা যুদ্ধোত্তর ফ্রান্সের সবচেয়ে শক্ত বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের আন্তর্জাতিক আইনের নীতিতে ফিরে আসতে হবে এবং এটাকে সম্মান করতে হবে। ফিলিস্তিনি ভূমি গাজার ভবিষ্যৎ নির্ধারণ করা ইসরায়েলের ওপর নির্ভর করে না। তার বিবৃতি এই খবরের সাথে মিলে যায় যে ফরাসি এবং জর্ডানের বিমান বাহিনী দক্ষিণ গাজার খান ইউনিসের একটা ফিল্ড হাসপাতালের জন্য 7 টন জরুরি মানবিক এবং চিকিৎসা সহায়তা ফেলেছে। কেন ফরাসি সরকার গাজায় ইসরায়েলি গণহত্যায় মার্কিন নেতৃত্বাধীন সমর্থন থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছে তার বেশ কয়েকটা ব্যাখ্যা হতে পারে। প্রথমত, বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক জলপথ বাব আল মান্দাব হয়ে লোহিত সাগরে ট্রাফিক বিঘ্নিত করে ইসরায়েলে আসা বা যাওয়া যে কোনো জাহাজকে লক্ষ্য করে ইয়েমেনি আনসারুল্লাহর কৌশলগত পদক্ষেপ। আনসারুল্লাহর সিদ্ধান্ত সরাসরি গাজায় ইসরায়েলি গণহত্যার সাথে যুক্ত। এটা এমন একটা যুদ্ধ যা ওয়াশিংটনের মতো ফ্রান্সও আন্তরিকভাবে সমর্থন করেছিল, যদিও ফ্রান্স অনুমিতভাবে লোহিত সাগরের শিপিং রক্ষা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অপারেশন সমৃদ্ধি গার্ডিয়ানের সাথে সম্মত হয়েছিল। তবে ফ্রান্স জোর দিয়েছিল এই কথা বলে যে এটা তার নিজস্ব সামরিক কমান্ডের অধীনে কাজ করবে এবং আনসারুল্লাহর বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন কোনো সামরিক পদক্ষেপে অংশ নেবে না, এটাই বলেছিল ফ্রান্স। ইয়েমেনে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ যা প্যারিসের অবস্থানের পরিবর্তনের একটা অংশ ব্যাখ্যা করতে পারে। কারণ ফ্রান্স এশিয়া এবং মধ্যপ্রাচ্যের কিছু অংশের সাথে তার বেশিরভাগ বাণিজ্যের জন্য ওই বাব আল মান্দাবের ওপর বিশেষভাবে নির্ভরশীল। দ্বিতীয়ত, আরব দেশগুলোর সাথে ফ্রান্সের ঘনিষ্ঠ মিত্রতা। ওয়াশিংটনের বিপরীতে মধ্যপ্রাচ্যে প্যারিসের কূটনীতির পূর্বাভাস দেখা হয়নি সামরিক পদক্ষেপের উপর ভিত্তি করে, যদিও এটা বিভিন্ন ক্ষমতায় মার্কিন যুক্তরাষ্ট্রের তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, আইএসআইএস বিরোধী জোট এবং আরও অনেক কিছুতে জড়িত ছিল। প্যারিস দৃঢ় রাজনৈতিক সংযোগ তৈরির মাধ্যমে কূটনীতিতে জঙ্গি আমেরিকান পদ্ধতির একটা নরম সংস্করণ হিসেবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করে। এতে তথাকথিত আরব ইসরায়েলি সংঘাতের প্রতি তার দৃষ্টিভঙ্গি আরও ভারসাম্যপূর্ণ বলে মনে হচ্ছে। তৃতীয়ত, ফ্রান্সে
সামাজিক অস্থিতিশীলতা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তেল আবিবের প্রতি ওয়াশিংটনের সমর্থন এখন রাষ্ট্রপতি নির্বাচনে বাইডেন প্রশাসনের জন্য একটা বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। গাজায় ইসরায়েলি গণহত্যা ফরাসি সমাজে অভ্যন্তরীণ সামাজিক এবং রাজনৈতিক সমস্যা হিসেবে আরও বেশি প্রাসঙ্গিক হবে। ফ্রান্সের অনেক প্রগতিশীল শক্তি তাদের ন্যায় বিচার এবং সমতার সংগ্রামে প্রায়ই ফিলিস্তিনকে একটা প্রধান ইস্যু হিসাবে দেখে এসেছে। আনুমানিক 50 লক্ষ ফরাসি মুসলমানের সাথে তারাও গাজা যুদ্ধের ব্যাপারে সক্রিয়। ফলে গাজা ফরাসি সমাজের জন্য একটা দৈনন্দিন সমস্যা হয়ে উঠেছে, যারা যুদ্ধের প্রথম দিন থেকে যুদ্ধবিরতির দাবিতে কখনো প্রতিবাদ বন্ধ করেনি। ইমানুয়েল ম্যাক্রো বোঝেন যে তার সরকারের রাজনৈতিক ভঙ্গুরতার কারণে এবং নিজের অবস্থানের কারণে তিনি এই প্রতিবাদগুলোকে দীর্ঘায়িত করতে পারবেন না। এটা অন্যান্য সমস্যার সাথে বিকশিত হলে পরিস্থিতি জটিল করতে পারে। মধ্যপ্রাচ্য নিয়ে ফ্রান্সের রাজনৈতিক পরিবর্তন যে কারণেই আসুক না কেন, এটা তাৎপর্যপূর্ণ হতে পারে যদি এর ধারাবাহিকতা থাকে এবং প্রকৃতপক্ষে একটা শক্তিশালী রাজনৈতিক অবস্থানে বিকশিত হয়ে কথামালার বাইরে কর্মে পরিণত হয়। তেমন সম্ভাবনা নানা কারণেই দেখা যাচ্ছে। বিশেষত এই পরিবর্তনের সাথে বৈশ্বিক কৌশলগত পরিবর্তনের একটা সংশ্লিষ্টতা দৃশ্যমান হচ্ছে। ইমানুয়েল ম্যাক্রোর বেইজিং সফরের পর শি জিনপিং ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়ন সফর করতে যাচ্ছেন। এই সফরকে ইউরোপের নিরাপত্তা এবং ইউক্রেন যুদ্ধ বন্ধের ব্যাপারে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এই বিবেচনায় মনে হচ্ছে যে ফ্রান্সের ফিলিস্তিন ইস্যুতে নীতি পরিবর্তন কসমেটিক কোনো কিছু নয়, এর টেকসই তাৎপর্যপূর্ণ রয়েছে অবশ্যই। আর চীনা প্রচেষ্টার সাথে ফ্রান্সের সংযোগ গাজা যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনি সমস্যার স্থায়ী সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর এই উদ্যোগকে আঞ্চলিক শক্তিগুলোও স্বাগত জানাতে পারে। এটা ঘটলে আমেরিকা যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার প্রাসঙ্গিকতা হারাতে থাকবে।